নমস্কার। আজকে আমি আর মহুয়া অবশ্যই আপনাদের সামনে চলে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা শুধু আমি আর মহুয়া মানে নয়, আজকে আমরা মানে যেমন আপনারা এবং আমরা দুজন সঙ্গে আজকে আপনাদের সকলের আমাদের অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়জিকে। এখানে কিন্তু আজকে আমরা এখানে এসেওছি ওর সাথে কথা বলতে, যে জায়গাটায়, সেই জায়গাটা বউবাজারের খুব কাছে একটি জায়গা এবং এটি ধর্মাঙ্কুর মহাসভার জায়গা। এটা আমরা এখানেই এই ধর্মসভা গৃহেতেই এসে বসেছি বুদ্ধের বাণী শুনবো বলে, বুদ্ধের কথা শুনবো বলে। এবং আমাদের সঙ্গে যিনি আছেন এই ভিক্ষু সুনন্দপ্রিয়, উনি কিন্তু সারা বিশ্বে একই সঙ্গে বুদ্ধের বাণী আজও, এখনও প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের বোধহয় এটা বলা উচিত যে আজও এখনোই এই বাণীর আরও বেশি করে প্রয়োজন আজকের দিনে। আজকে আমরা আর কথা না বলে সোজাসুজি চলে যাব তার কাছে। আপনাকে প্রথমত ইন্ডিয়াতে এবং আমাদের এই কলকাতায় আপনাকে স্বাগত। আপনাদের জন্য আজও আমরা মনের কোণে শান্তি খুঁজে পাই। একটু বলুন আপনার কথা। আপনি তো পুরো বিশ্ব জুড়ে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ধন্যবাদ শাওলি এবং মহুয়াকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি মূলত এবার এসেছি এই প্রতিষ্ঠানের যিনি আধুনিক রূপকার কর্মবীর ধর্মপাল মহাতের, ওনার জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এই জন্মশতবার্ষিকীতে আমি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেছি এবং নিজেকে খুব গর্ববোধ মনে করি, এবং সেই সাথে আপনাদের সাথেও দেখা হলো। কিছু কথা আপনাদের যদি জানতে চান। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আমাদের একটু, মানে আমরা তো জানি, কিন্তু একটু আমাদের যারা এই শ্রোতা দর্শকরা আছেন, আমাদের একটা বৃহত্তর ফ্যামিলি আছে, পরিবার, যারা আমাদের এই প্যাস্টাল স্পিরিচুয়ালের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আমরা একটা বিশাল পরিবার, আলোঘর নামেও আমরা পরিচিত। তো আপনি যদি একটু আমাদের বলেন আপনার কর্মকাণ্ড, এই যে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে কি করছেন, কাজটা একটু যদি বলেন। আমাদের কাজ তো বেশি নেই, আমরা যেখানে যাই একটু শান্তির কথা বলি, একটু অহিংসার কথা বলি, একটু বুদ্ধির মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ পৃথিবীতে মানুষ এখন এত ভয়ানকভাবে হিংসুক হয়ে গিয়েছে, তার থেকে একটু করে যাতে মানুষ বেরিয়ে আসে এবং পৃথিবীর সকল প্রাণীর প্রতি যাতে একটু মৈত্রী উৎপন্ন হয়, করুণা উৎপন্ন হয়, মুদিতে উৎপন্ন হয়, এটাই আমরা চাই। সেভাবে আমরা ঘুরে বেড়াই। সন্ন্যাসীরা, আমাদের তার কিছু চাওয়ার পাওয়ার নেই, কোনো সংসার নেই, আমরা ঘুরি, মানুষ যাতে একটু প্রশান্তি পায়। আমাদের কারণে যদি কোনো একটা প্রাণী যদি তার জীবন রক্ষা পায় বা কোনো একটা মানুষ যদি স্বস্তি পায়, শান্তি পায়, এটাই আমাদের জীবনের সার্থকতা। একটু আপনার শুরুটা জানতে পারি? আমি মূলত, আপনারা তো জানেন আমি বাংলাদেশে আছি। বাংলাদেশ মানে এটা একসময় তো বাংলা অবিভক্ত ছিল, ভঙ্গ হয়েছে, ভাগ হয়েছে, দুইভাগ হয়েছে, এপার বাংলা ওপার বাংলা। তো আমরা এখন বাংলাদেশের অধিবাসী। যদিও এই বঙ্গটা, এটা হিস্ট্রিক্যালি যদি বলতে হয় বুদ্ধের সময় থেকে, মানে নাম্বার ওয়ান, এক নম্বরে ছিল ওয়াঙ্গা, মাগাধা, কালিঙ্গা, এই সমস্ত যে দেশগুলো ছিল আমাদের ত্রিপিটক সাহিত্যে, বাংলা কিন্তু এক নম্বরে ছিল। তো এই বাংলার অনেক ইতিহাস আছে, হিস্ট্রি আছে, কালচার আছে। তো আমি সেই বাংলার যেটা ওপার বাংলা বলেন আপনারা, আমরা ওপার বাংলার অধিবাসী। একেবারে মিয়ানমারের বর্ডারের কাছে আমার জন্ম, কক্সবাজারে, যেটা সমুদ্র উপকূল। এখানে পৃথিবীর অনেক মানুষ যায় সমুদ্র উপভোগ করতে। সেখান থেকে তা আমি আমার এই সন্ন্যাস জীবনটা আমি শুরু করেছি 1984 সালে। আমার সাথে একজন বৌদ্ধ ভিক্ষুর পরিচয় হয়, উনি আমাকে উদ্বুদ্ধ করেন। পরে আমি এমন একজন গুরু পেয়েছি যিনি ভারত বাংলায় ওনার খুব সুপরিচিত ছিলেন। উনি স্পিরিচুয়ালি অনেক ডেভেলপ ছিলেন এবং আমাদের বাংলাদেশ সরকারও ওনাকে পদক দিয়েছেন, 21 পদক দিয়েছে। মানে উনি ত্রিপিটক বিশারদ একজন বৌদ্ধ ভিক্ষু, নাম হচ্ছে পণ্ডিত সত্যপ্রিয় মহাতের। উনি ওনার আদর্শ অনুসরণ করে আমি এই সন্ন্যাস জীবনে, তখন আমার বয়স কত, আমি তখন ক্লাস 7 পার হয়ে ক্লাস 8-এ
ও ওই সময়ে আমার সন্ন্যাস জীবন। আমি কিন্তু সন্ন্যাস জীবন নিয়েও আমি সাধারণ শিক্ষা বাদ দিইনি। আমি স্কুলে পড়েছি এই কাপড় নিয়েই, সন্ন্যাস কাপড় নিয়েই। তারপরে কলেজে পড়েছি, গভর্নমেন্ট কলেজ কক্সবাজার। ওখান থেকে আমি ঢাকা আসি। 1999 সালে আমি ঢাকা আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এই সন্ন্যাস জীবন নিয়ে যাওয়া আসা, এবং আমি যে প্রতিষ্ঠানের এখন জেনারেল সেক্রেটারির দায়িত্বে, তখন আমি একজন ছাত্র হিসেবে ওই প্রতিষ্ঠানে আমি ছিলাম এবং শুরু করেছি ছাত্র জীবন থেকে। পরবর্তীতে আমাকে এক্সিকিউটিভ মেম্বার করে আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এরপরে আমি 3বার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে আমি 2018 সাল থেকে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। ভান্তে, আমার জিজ্ঞাসা যেটা, এখন তো সারা পৃথিবীতে প্রচুর যুদ্ধবিগ্রহ এবং মানুষের মধ্যে, মানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাদ দিলে একজন মানুষের মধ্যেও সংকট, দ্বন্দ্ব অনেক বেশি। তখন সব দিকে অশান্তি, এবং বুদ্ধদেব এটার পুরো এগেনস্টে গিয়ে শান্তির কথা বলছেন, পুরো বিপরীতে দাঁড়িয়ে শান্তির কথা বলছেন। তো এই শান্তিটা কি এখন শোপিস যে কোনো জায়গাতে, যে কোনো মানে এই বিশ্বের নিরিখে আপনার কি মনে হয় কাজ করতে গিয়ে? বুদ্ধ অনেকবার যুদ্ধ থামানোর জন্য কিন্তু মানে মাঝখানে দাঁড়িয়েছে। যেমন রোহিণী নদীর পানি নিয়ে যুদ্ধ হয়েছিল ইয়াতে বুদ্ধের সময়ে, কুলীয় এবং সাক্ষ্যদের মধ্যে রোহিণী নদীর পানি নিয়ে বুদ্ধ মাঝখানে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে তাদেরকে শান্তির কথা বললেন। বলে যে যুদ্ধ জয়ে শত্রু বৃদ্ধি হয়, পরাজয়ে অনুশোচনা। যারা পরাজিত হয় তাদের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়, এবং যারা যুদ্ধে জয়ী হয় তাদের আবার আরেকটা শত্রু তৈরি হয়। যুদ্ধে জয় হওয়াটাও কিন্তু বুদ্ধ গুরুত্ব দেয়নি। বলে যে যুদ্ধে হাজার হাজার মানুষকে তুমি জয় করতে পারো, কিন্তু আত্মজয় হচ্ছে বড় জয় মানুষের, যে নিজেকে জয় করতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, এটা বড় জয়। তো আপনারা ইতিহাসে জানেন এই ভারতবর্ষের যেটা অখণ্ড ভারত বলে জম্বিদ্বীপ, এটার অধিপতি ছিলেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধ করে রক্তের গঙ্গার মতো ভাসিয়ে দিয়েছিলেন। এটা দেখে সে মানে মানসিকভাবে সে বিধ্বস্ত হয়েছিল। আপনি দেখবেন যারা যুদ্ধবাজ তাদের মধ্যেও কিছুটা হলেও করুণা থাকে, একটু হলেও। একটা মানুষ খুন করার পরেও যারা খুনি তাদের মধ্যে একটু অনুশোচনা আসছে। এটা খেয়াল করবে যে আমি কেন এই মানুষটাকে খুন করলাম, না করলে তো পারতাম। তো এই যুদ্ধে অসারতা তিনি বুঝতে পেরেছিলেন। যুদ্ধে একটা ছোট বাণী শুনে সম্রাট অশোক একটা ছোট শ্রমণের কাছ থেকে বুদ্ধের বাণী শুনেছিলেন। তো এই বাণী শুনে উনি মহাজ্ঞানী ছিলেন বলে উনি বুঝতে পেরেছিলেন যুদ্ধে কোনো সমাধান নাই পৃথিবীতে, শান্তির বাণী হচ্ছে এটা বড় কথা। তা আমরা যে ভারতবর্ষ, এটা আমরা দেখি ভারতবর্ষে মহাত্মা গান্ধী উনি অহিংসার বাণী প্রচার করেছেন বুদ্ধের মতো সারা পৃথিবীতে। তো এই ভারতবর্ষ কিন্তু অহিংসার আলোকে চলে। আমরা জওহরলাল নেহেরু দেখি, ডক্টর আম্বেদকরের কথা দেখি। এই যে ভারতবর্ষের সংবিধানের মধ্যে সকল জাতি গোষ্ঠীর মানুষকে একই কাতারে নিয়ে এসেছে, এটা বুদ্ধের দর্শন থেকে কিন্তু নিয়েছে। তো শান্তি জন্য আমাদের কিছুদিন আগে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন, মানে বুদ্ধের দেশে কখনো যুদ্ধ হবে না, আমরা যুদ্ধকে আমরা ইগনোর করি, আমরা পছন্দ করি না, আমরা শান্তি সংলাপ, শান্তি নিয়ে পৃথিবীর মানুষকে জয় করি। তো বুদ্ধ এভাবে শান্তি নিয়ে পৃথিবীর সকল মানুষকে জয় করেছিলেন। যেখানে সংকট, আপনি পৃথিবীব্যাপী যেখানে সংকট দেখবেন সেখানে বুদ্ধের উপস্থিতি, বুদ্ধের বাণী চলে আসে বিশ্বব্যাপী। মানুষ তো অস্থির, মানুষ মানে হিংসার বসে অনেক কাজ করে ফেলে, উন্মাদনায় করে ফেলে, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার সম্ভেদ উৎপন্ন হয় তখন সে চিন্তা করে আমার দ্বারা এত মানুষের ক্ষতি হলো, আমার দ্বারা এত মানুষ কষ্ট হচ্ছে। তো তখন তার মনের মধ্যে শান্তি একটা বাতাবরণ চলে আসে। কিন্তু ভান্তে, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, আপনি যে উদাহরণ বললেন সম্রাট অশোক বা বুদ্ধ নিজে যখন যুদ্ধ থামিয়েছিলেন, সেই সময়গুলো তবু আলো ছিল, বুদ্ধকে মেনে নিয়েছিলেন, মানে বুদ্ধের বাণী, বুদ্ধের দর্শন মেনে নিয়েছিলেন। যে দুপক্ষ যুদ্ধ করছে, বুদ্ধের কথায় যুদ্ধ থেমেছিল। কিন্তু এখন তো অন্ধকারটা আরও বেশি। এখন বুদ্ধের বাণীর প্রাসঙ্গিকতা আমরা জানি যে যুদ্ধ ভালো নয়, সব জায়গায় শান্তি থাকা উচিত, আমরা জানি সব, কিন্তু করতে পারি কোথায়?
আজকে দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল প্যালেস্তাইন বলুন, আমাদের ভারত পাকিস্তান বলুন, মানে প্রতিবেশীদের মধ্যে সব সময় একটা হানাহানি, একটা অশান্তির পরিবেশ তৈরি করার হচ্ছে। কেন হচ্ছে পরের কথা, কিন্তু এই যে সবসময় একটা অশান্তি, এই জায়গাতে শান্তির বাণী সবাই বলে, হয় কোথায়? এখনও কি বুদ্ধর বাণী, বুদ্ধের কাজ ততটাই এফেক্টিভ? আপনি তো সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন, আপনার কি মনে হয় এই সংকটে দাঁড়িয়ে? কথা হচ্ছে পৃথিবীতে মানুষ স্বার্থের দ্বন্দ্বে নিমজ্জিত। স্বার্থের কারণে এই যুদ্ধগুলো হচ্ছে এবং নিজেকে অনেক বড় মনে করছে এবং ছোটদের উপরে আক্রমণ করছে। এই যুদ্ধ থামানোর জন্য তাকে পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ স্থাপন করেছে। জাতিসংঘ নামক একটা যে সংস্থা আছে যে যুদ্ধ বিগ্রহ থামানোর জন্য, তো দেখবেন আপনি যেখানে অশান্তি যুদ্ধ আছে সেখানে কিন্তু বুদ্ধের বাণী কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, বুদ্ধের কথা চলে আসে, নন ভাইলেন্সের কথা চলে আসে, অহিংসার কথা চলে আসে, আমরা মহাত্মা গান্ধীর কথা চলে আসে। আজকে মহাত্মা গান্ধী এই যে ভারতবর্ষ স্বাধীন করলো, উনি তো অহিংসা দিয়ে এই ভারতবর্ষ অনেকটা স্বাধীন হয়েছে অহিংসার আলোকে। আজকে দেখুন দালাই লামা যে বুদ্ধের বাণী প্রচার করে, উনি তো কখনো অস্ত্র ধরেনি চীনের বিরুদ্ধে, উনি তো শান্তির কথা বলে পৃথিবীতে, অহিংসার কথা বলে পৃথিবীর মানুষের মন জয় করছে। তো পৃথিবীতে থাকে কিছু কিছু এরকম খারাপ মানুষ, যুগে যুগে ছিল, যুদ্ধবাজ ছিল, জমকাটা মানুষ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সে তার মধ্যেও আমাদের শান্তির কথা বলে যেতে হবে, অহিংসার কথা বলে যেতে হবে, যাতে করে মানুষ তার সুমতি ফিরে পায়, সে তার শান্তির মধ্যে চলে গেছে। যেমন অঙ্গুলিমালের মতো একজন দস্যু, সে বুদ্ধের বাণী শুনে সে তার হিংস্রতাকে সে পরিহার করেছে। এইরকম পৃথিবীতে অনেক হিংস্র মানুষ এখনো আছে। মানুষ লোভ দেশ মোহে এত নিমজ্জিত পৃথিবীর মানুষ, হয়তো অনেক সময় দেরিতে তার মনের মধ্যে ওই চেতনাটা ফেলে আসে যে আমি লোভ দেশ মোহে জর্জরিত হয়েছি, আমার মধ্যে অহংকার জন্মেছে, এই অহংকারকে আমার পরিহার করে আমাকে শান্তির পথে আসতে হবে। এইভাবেই আমরা যদি এটা প্রচার না করি, আমরা যদি শান্তির কথা না বলি, কে বলবো পৃথিবীতে শান্তির কথা? কেউ না কাউকে তো দায়িত্ব নিতে হবে শান্তির জন্য। আমাদের বৌদ্ধ ধর্মটা একেবারে পুরোপুরি সন্ন্যাস ধর্ম। আপনাকে যে বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করতে গেলে সন্ন্যাস হতে হবে তা না, আপনি গৃহী জীবন থেকেও আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। বুদ্ধের সময়ে বিম্বিসার রাজার কথা দেখেন, উনি রাজ্য শাসন করেও উনি শান্তির জন্য, মুক্তির জন্য উনি কাজ করেছেন। রাজা প্রসেনজিৎ, এরকম অসংখ্য আপনি রাজা মহারাজার ইতিহাস আপনি পাবেন। আমার এক বন্ধু কানাডাতে থাকেন, আপনি নাম হয়তো গুগল চার্জ দিলেও পাবেন, বান্তে শরণম পালা। উনি কানাডাতে একটা আন্দোলন করে মাইন্ডফুলনেস অ্যান্ড কাইন্ড নেশন, কানাডা মাইন্ডফুলনেস অ্যান্ড কাইন্ড নেশন। উনি এভাবে সংগঠন করে উনি সারা আমেরিকায়, ইউরোপে উনি যে প্রচার করে থাকেন। অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে, মানে ওখানে মানুষ তো যান্ত্রিকের মতো হয়ে গেছে জীবন যুদ্ধে, সারাক্ষণ এই কাজ 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 বেঁচে থাকার জন্য। অনেক সময় মানুষ মানসিকভাবে সে অনেকটা বিয়া হয়ে যায়, এটাকে কি বলে, মানে ধৈর্য হারিয়ে অস্থিরতা হয়ে যায়। তখন এই যে মানসিক ডাক্তার প্রেসক্রাইব করে যে তুমি ওই বান্তের কাছে যাও, বান্তে শরণাবলের কাছে যাও, কিছুক্ষণ তুমি মেডিটেশন করো। কিন্তু তো এই যে মাইন্ডফুলনেস, মাইন্ড কনসেন্ট্রেশনের জন্য, আমাদের মনের প্রশান্তির জন্য যে আবিষ্কার করেছে, এটা তো ভারতবর্ষ থেকেই উৎপত্তি। এটা যে ধ্যান, মেডিটেশনের কথা আমরা বলি। তো এই যে বান্তে এখন আর্মিদেরকে, মানে কানাডার আর্মি, পুলিশ, এদেরকেও এখন এই যে একজন যে সোলজার, সৈন্য, সে যে তার মধ্যে যে ধৈর্য, তার মধ্যে সহ্য, সহিষ্ণুতার দরকার, এগুলো শিক্ষা এই যে ধ্যানের মাধ্যমে দিয়ে থাকে। যখন আপনি আপনাকে জানতে পারবেন, তখন আপনার মধ্যে একটা শান্তি চলে আসবে, আপনার মধ্যে যে মাইন্ডফুলনেস যেটা বলি এটা চলে আসবে। এভাবে মানুষ নিজেকে সংযত করতে পারে। তো নিজে যখন সংযত হবে, ধ্যান করা মানে কি আপনার খায়ও সংযত করা। প্রথমত আপনার দেহটাকে আপনি সংযত করবেন এবং মনকে আপনি সংযত করবেন।
যেটা আমরা চিত্ত বলে থাকি, এগুলো কায়, মন এবং বাক্য, আপনার যে কথা, আপনি যে একটা রূঢ় বাক্য বলবেন কাজের কষ্ট না পায়, এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে অটোমেটিকলি একটা শান্তি চলে আসবে। যেমন ধরেন আমি আজকে বলি, আমরা আজকে ট্রেনিং করে যাচ্ছি, একটা লোক এমন কর্কশভাবে কথা বললো আমাদের, আমার সন্ন্যাসী, বাট কিন্তু উনি আমাদের এক্সপেক্ট করলো না, খুব কর্কশ করে কথা বলে, আমার ছোটো যে ছিল সে এমনভাবে হেসে তার সাথে কথা বললো। কিন্তু এই একটা হেসে কথা বলার পরে সে বুঝতে পারলো যে আমি তো রং, আমি ভুল করেছি, আমার মধ্যে আমি ওদের সাথে এটা একটা অনর্থক একটা কথা বলছি, সে তার ভুল বুঝতে পেরেছে, সংযত হয়ে গেল। এখানে এই ঘটনা চুপে গেল। এটাই হচ্ছে এভাবে আপনার ডেলি লাইফে, আপনার যাপিত জীবনে এভাবে আপনি শান্তি ফিরে আনতে পারেন। আপনাকে পৃথিবীতে এভাবে মানুষ এগিয়ে যায়। মানে আমরা যেটা বারবার বলে থাকি যে মায়ের কথা আমরা কিভাবে আমাদের প্রতিদিনের যাপনে আনবো, যাপনে প্র্যাকটিস করব। আমাদের এই সুকান্তপ্রিয় ভন্তেও কিন্তু একই কথা বললেন যে ছোট ছোট যে ট্রেনে আসার ঘটনাটাই যদি ধরি, একজন কোনো একটা মানসিক অস্থিরতা থেকে একটু অন্যরকম বিহেভ করেছিলেন, তাকে যে তার ছোট আরেকজন ভন্তে অন্যভাবে বুঝিয়ে দিলেন। এই ছোট ছোট লেসন, এই ছোট ছোট যে লেসনগুলো, এই লেসনগুলোই, এই শিক্ষাগুলোই বোধহয় আস্তে আস্তে একটা ভাইব্রেশন তৈরি করে আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে আরও পজিটিভ ভাইবস, একটা পজিটিভ তরঙ্গের সৃষ্টি করবে, যে তরঙ্গ বোধহয় যুদ্ধটাকে কমিয়ে দেবে। কারণ এই বুদ্ধের বাণী শান্ত করছে একজন সৈন্যকেও বুদ্ধের বাণীর সামনে এসে বসতে হয়েছে। আজকে আমরা এই মুহূর্তে এই কথাটা শুনলাম, এটাও খুব অবাক ঘটনা। যদি একজন সৈন্যকে বুদ্ধের বাণীর কাছে এসে মাথা নত করে বসতে হয়, তাহলে বোধহয় আমাদের আরও বেশি করে প্রয়োজন মাথা নত করা বুদ্ধের শুধু মূর্তির সামনে নয়, তার বাণীর সামনে, তার দেখানো পথের সামনে। একটা ছোট্ট কথা আমরা খুব বলি যে অষ্টাঙ্গিক মার্গ, যে সম্যক চিন্তা, সম্যক কথা, যেটা আপনি বললেন, কায় মন বাক্য তিনটেকেই আমাদের সত্য করতে হবে, সফট করতে হবে। এবং বুদ্ধের যে পথ আমরা জানি, সেখানে সারাক্ষণ সত্যের দর্শন, সত্যটাই যেখানে মূল। এখানে এই সত্য আজকের দিনে তো এক একজনের কাছে এক এক রকমের সত্য। আমি বৃহদার্থে যাচ্ছিই না, কারণ যুদ্ধ পরিস্থিতি, যারা করছেন যারা যুদ্ধ নীতি ঠিক করছেন, রাষ্ট্রনীতি ঠিক করছেন, তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? তারা আপনাকে হয়তো আরও 10টা যুক্তি দেবে যে আমাদের সীমান্ত নীতি রক্ষা, প্রত্যেক দেশে নিজস্ব ঘর তাদের রক্ষা করতে হয়, তার নানান তাদের আছে। কিন্তু আপনি বলুন, আমরা সাধারণ মানুষরা কিভাবে এই অষ্টাঙ্গিক মার্গে চলে কিভাবে সেটা প্র্যাকটিস করতে পারবো আমাদের প্রতিদিনের যাপনে? এটাই বুদ্ধের তো ধর্ম দর্শনের মধ্যে আমরা যেটা দেখি, 4 রাজ্য সূত্র আছে। 4 রাজ্য সূত্রের পর অষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ, এই অষ্টাঙ্গিক মার্গই আমাদের জীবনের চলার পথের যে শিক্ষা, সেখানে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে আমরা কীভাবে সম্যকভাবে জীবনযাপন করব, সম্যক প্রচেষ্টা, সম্যক বাক্য, যেটা আমি বলছি কায় বাক্য মনের কথা, সবগুলো এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে। তো এগুলো হচ্ছে মানুষ প্র্যাকটিস করে না। প্রত্যেকটা মানুষের মানে থিওরিক্যাল এক জিনিস, আপনার প্র্যাকটিক্যাল আরেক জিনিস। তো আপনার জীবনটাকে যদি আপনি শুধু থিওরিক্যালে রাখেন, এটা হবে না। এটা আপনাকে প্র্যাকটিক্যালের মধ্যে যেতে হবে। যেটা আমি যেটা কিছুক্ষণ আগে ধ্যানের কথা বলেছি, এটা হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল ভিউ। আপনি আপনার জীবনটাকে কীভাবে উন্নত করবেন, আপনার কায়কে কীভাবে সংযত করবেন, বাক্যকে কীভাবে সংযত করবেন, মনকে কীভাবে সংযত করবেন, বলতে প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে দেখিয়ে দিয়েছেন। যে মেডিটেশনের কথা বলি, এটা কিন্তু মেডিটেশনটা সব মানুষের, যেমন মেডিসিন যেমন সব মানুষের জন্য তৈরি করে, কোনো একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম, এটা ভেদাভেদ না করে যে মেডিসিন তৈরি করে, এটা মেডিটেশনটাও এরকম, ধ্যানটাও এরকম। এই ভারতবর্ষ থেকে ভারতের মুনি ঋষিরা এগুলো করে এসেছে যুগ যুগ ধরে। বুদ্ধ এখান থেকে তার আপডেট যেটা ধ্যানের পদ্ধতিটা করেছেন। তো আমরা দেখি ভারতবর্ষে তো সেই
এখন মেডিটেশন নাই, হারিয়ে গিয়েছেন অনেকটা অবলুপ্তির পথে। কয়জন মানুষ এখন মেডিটেশন করে, ধ্যান করে, বা নিজেকে সংযত করার চেষ্টা করে, নিজেকে জানার চেষ্টা করে? আমরা তো প্রতিনিয়ত আছি মানুষের সমালোচনা করতে, অন্যটা দেখতে, নিজেরটা তো নিজে দেখি না। ঠিক। তো এইটাই এখন পৃথিবীতে, যে যতক্ষণ নিজেকে দেখবে না ততক্ষণ মানে আপনি যতই শান্তি শান্তি বলেন, শান্তি সেখানে আসবে না। শান্তি হচ্ছে নিজের থেকে, নিজের ভিতর থেকেই সব কিছু আসতে হবে, যেটাকে বলে ইনার পিচ। এই ইনার পিচের দরকার। ভান্তে কেউ যদি মেডিটেশন মানে যেটা বলছেন আপনি, যে যে রাস্তাটা মানে বুদ্ধের দেখানো যে রাস্তাটা, এখন সবই তো ইউটিউব দেখে লোকে শেখে, মানে রান্না থেকে ধ্যান সবটাই ইউটিউব খুলে লোকে শেখে, কিন্তু এইটা কি ঠিক রাস্তা? মানে কেউ যদি সত্যি উৎসাহী হয় যে কোথাও থেকে তো একটা শুরু করতে হবে, না, তার ক্ষেত্রে রাস্তাটা কি? ইউটিউব থেকে ধ্যান শিক্ষা এটা ঠিক হবে না। ধ্যান, এই যে বুদ্ধের শিক্ষাটা, ধ্যানের এটা আলাদা। এই যে ধ্যানের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে বিপাসনা মেডিটেশন, একটা হচ্ছে সমতা ভাবনা। আপনি সমতা ভাবনাটা আপনি নিজে নিজে করতে পারেন। বিপাসনাটা একটু ডিফিকাল্ট, এটা গুরু সান্নিধ্যে করতে হয়। আজকে তো ভারতবর্ষে যে এস.এন. গোয়েঙ্কার নাম শুনেছেন নিশ্চয়ই, সত্যনারায়ণ গোয়েঙ্কা, ইগতপুরীতে ওনার গ্লোবাল বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার আছে। এবং ভারতবর্ষে অনেক মেডিটেশন সেন্টার আছে। কিছুদিন আগে একজনের সাথে আমার এখানে দেখা করছে, আমি গোয়েঙ্কা মেথডে মেডিটেশন করি, বলতে আমি এরকম মেডিটেশন করি, আমি একটু প্রণাম করতে এসেছি। তো এইভাবে যেমন আমি অস্ট্রেলিয়া গেছি, এক লোক আমার সাথে দেখা হলো অস্ট্রেলিয়াতে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসেছেন? কারণ তো অনেক মাইগ্রেট লোক থাকে অস্ট্রেলিয়া। সে আমাকে উত্তর দিল, আমি তৃষ্ণা থেকে এসেছি। আমি তো অবাক হয়ে গেলাম তার প্রশ্ন। আমি সে আপনি এই কথা করতে গিয়েছি, বলছি বান্ত আমি মেডিটেশন করি, আমি বাহ, অদ্ভুত কথা। আমি মেডিটেশন করি। এখানে মেডিটেশন সেন্টার আছে, অনেক মেডিটেশন সেন্টার আছে অস্ট্রেলিয়াতে। দেখি আমাদের দেশে নাই, ভারতবর্ষে নাই, যেটা ভারতবর্ষ থেকে সৃষ্টি। তো এটা অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে প্র্যাকটিস করতেছে, অথচ আমাদের এখানে নাই। এইটাই গোয়েঙ্কা, উনি বার্মায় ছিলেন ব্রিটিশ পিরিয়ডে। উনি বার্মা থেকে মেডিটেশন শিক্ষা করে ওনার একটা রোগ হয়েছিল, মাইগ্রেন, মাথা ব্যথার রোগ। ওনার এক বন্ধু বলছে যে তুমি তো একটু বৌদ্ধ মেডিটেশন করে দেখো। অনেক ডাক্তার দেখিয়েছো, একেবারে আমেরিকা থেকে শুরু করে অনেক দেশে তুমি চিকিৎসা করেছো, তোমার তো ভালো হচ্ছে না, তুমি একটু মেডিটেশন করে দেখো। বলছে আমি তো হিন্দু, আমি তো মেডিটেশন করলে আমার ধর্ম চলে যাবে। স্বধর্ম নিধন হচ্ছে পরধর্ম ভয়াবহ, একটা নাকি দেখুন গীতাতে লেখা আছে। তো বলে যে না বন্ধু, তোমার ধর্ম চলে যাবে, তুমি হিন্দুতে থেকেও তুমি মেডিটেশন করতে পারো, এটা সার্বজনীন, এই ধ্যানটা সার্বজনীন। তো উনি করতে গিয়ে 10 days কোর্স করেছে। 10 days কোর্স করে ওনার ভালো লেগেছে, আস্তে 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 করতে করতে উনি একজন এখন পৃথিবী বিখ্যাত একজন মেডিটেশন টিচার, গোয়েঙ্কার। তা আমরাও এখন আমাদের বাংলাদেশে ওনার এখান থেকে যাই, কিছু শিষ্য যায় মেডিটেশন করায় পৃথিবীতে। আপনি যে বাংলাদেশে এখনও তো মাঝে মধ্যেই নিশ্চয়ই ফিরে যান, যেখানেই যান, আফটারঅল ওটা আপনার হোমল্যান্ড। তো এই যে এখন বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্র্যাকটিসটা কোন জায়গায় আছে? চারিদিকের এই হিংসা বলুন, একটা আনরেস্ট বলুন, রেস্টলেসনেস যাই বলি না কেন, চরম বিশৃঙ্খলতার মধ্যে মানুষ বুদ্ধকে কিভাবে আঁকড়ে ধরছেন, বা আপনারা তাকে কি করে তাদেরকে ধরে নিয়ে আসছেন যে ভাই তোমরা পথভ্রষ্ট হও না, উনি আছেন। আমরা যেটা রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি যে করুণা ঘন, যে একটা সৌম্য শান্ত মূর্তি। মানে আমরা যখন থাইল্যান্ডে গেছি বিভিন্ন জায়গায়, মানে এমন এক, বা যখন ইসের দিকে গেছি, আপনার ওই বেনারস থেকে ওই সারনাথের ওদিকে গেছি, থাইল্যান্ডেও যখন দেখেছি, এমন এক একটা বুদ্ধের মূর্তি মনে হচ্ছে নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে সেই বুদ্ধের মূর্তি যেন আকাশ ছুঁয়েছে। মানুষ তো, আমরা তো বুদ্ধত্ব প্রাপ্তি করতে সম্ভব নয়, কিন্তু যেন আমাদের ওই জায়গাটায় ওই অত আলোর মধ্যে আমরা যেতে পারি। অন্ধকারের বিভিন্ন যেখানে দেশে সমাজে চাপ চাপ অন্ধকার, সেখানে মানুষকে আপনারা কি বলে ডিরেক্ট তাদের বোঝাতে পারছেন যে ভাই তোমরা এই পথে যেও না? আপনাদের কি বলেন? আমরা সেই বলাটা যদি একটু শেয়ার করেন। আমাদের বুদ্ধের শিক্ষাটা হচ্ছে সমস্ত পাপকর্ম থেকে মানুষ বিরত থাকবে,
পাপকর্ম থেকে বিরত থাকা, নিজের মনকে সংযত করা, এবং সব্বা পাবা সাকারানা কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করা, কুশল কর্ম। যাতে এই মানুষের উপকার হয়, প্রাণীর উপকার হয়, এরকম কর্ম সম্পাদন করা, নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, সবসময় পবিত্র রাখা মনকে। এটা হচ্ছে বুদ্ধের শিক্ষা, অন্যতম শিক্ষা। তো আমরা যারা জন্মগতভাবে বৌদ্ধ হয়েছি, অনেকে বৌদ্ধ হয়েছে, অনেকে কিন্তু সবাই যে বৌদ্ধ হয়ে বৌদ্ধ আচরণ করে এটা না, অনেকে বিপরীত করে। আচ্ছা, তো আমাদের সান্নিধ্যে যারা আসে, আমরা তাদেরকে যতটুকু পারি তাদেরকে আমরা উপদেশ দিয়ে, তাদেরকে সেভাবে গাইড করে আমরা চেষ্টা করি বুদ্ধের পথে আনতে। বুদ্ধ কী কী শিক্ষা দিয়েছেন আমাদের, বুদ্ধ কী কী করতেন, এইগুলো মানুষকে আমরা শিক্ষা দিয়ে থাকি যতটুকু পারি। কিন্তু ওই যে রেঞ্জ কতটুকু যেতে পারে আমাদের, হ্যাঁ। এই যে একটা পুণ্যের ঠেস এটা কতটুকু যেতে পারে আমার, এই যে আমি যে আপনার সাথে কথা বলতেছি এটা কত দূর যাবে, একটা সীমাবদ্ধতা থাকে প্রতিটা জিনিসে। তা আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা বুঝতেই পারছেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবার। অবশ্যই আমাদের যদি সাবস্ক্রাইবাররা প্রশ্ন করেন নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। তো নিশ্চয়ই আমরা আপ্রাণ চেষ্টা করব ভন্তের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। যদি কিছু শেষ করছি এইটাই বলে, আমাকে আজকে এখানে ডাকার জন্য শাওলি, মহুয়া এবং আমাদের মহুয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি সম্ভব হয় আমাদের বাংলাদেশেও যাতে একবার ঘুরে আসেন, আমরা কীভাবে বাংলাদেশে আছি বা আমরা কী পরিবেশে আছি এটা একটু দেখে আসবেন, এই জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।